নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের প্রাপ্তমনস্কদের জন্য লেখা একটি গল্প, একটি রাতের প্রমাণ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের, ভিন্ন আঙ্গিকের একটি গল্প, একটি রাতের প্রমাণ। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। স্টেশনটার নাম চাঁদিপুর হল্ট। মার্চ মাসের মাঝামাঝি, সকাল 6:30। চারপাশে একটা ধোঁয়াটে কুয়াশার আস্তরণ, যেন শহরের ঘুম ভাঙার আগেই প্রকৃতির ক্যানভাসে হালকা তুলির টান দেওয়া হয়েছে। একটা ছোট্ট চায়ের দোকানে চা ফুটছে। দুধ চা আর আদার গন্ধ মিলে মিশে ছড়িয়ে পড়ছে প্ল্যাটফর্ম জুড়ে। দূরে কাক ডাকছে আর ঘন ঘন হুইসেল বাজিয়ে একটা লোকাল ট্রেন স্টেশনে ঢুকছে। অভিলাষ, মাঝবয়সী, হালকা গোঁফ, গায়ে একটা মলিন রঙের সোয়েটার, কাঁধে একটা পুরনো ব্যাগ, চোখে রাত্রি জাগার চিহ্ন, কিন্তু মুখে এক ধরনের প্রশ্রান্তি। সে জানালার ধারে একটা সিটে বসে পড়ে। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেকেই নিজে বলে, আবার শুরু, আবার নতুন শহর, নতুন কাজ আর সেই পুরনো ক্লান্তি। 3টে স্টেশন পার হওয়ার পর বসন্তপুর স্টেশন থেকে ট্রেনে ওঠে এক ব্যক্তি। ট্রেনটা মোটামুটি ফাঁকা। সেই ব্যক্তির হাতে মোটা ব্যাগ, পরনে ঝকঝকে সোয়েটার আর চোখে মুখে সদ্য ঘুম ভাঙার গন্ধ। সে অভিলাষের সামনে দাঁড়িয়ে থাকে। অভিলাষ তাকিয়ে একটু কুঁচকে যায়, তারপর ধাক্কা খেয়ে বলে ওঠে, তারক, তুই এই ট্রেনে? তারক বেশ চমকে ওঠে। অভি, হে ভগবান, তুই কোথা থেকে উদয় হলি? অভিলাষ হেসে বলে, আরে ভেবেছিলাম পুরনো বন্ধুদের সাথে আর কোনোদিন দেখা হবে না। কত বছর হয়ে গেল বলতো। এই বস বস, এখানে বস। দাদা একটু সরে বসুন না, একটু চেপে বসুন। তারক বসে, বলে, হ্যাঁ, কম করে হলেও 7টা বছর, কিন্তু তুই এতটাও পাল্টাসনি, এখনো সেই একরোখা মুখ। হ্যাঁ? দুইজনেই হেসে পড়ে। তারক ব্যাগ নামিয়ে বসে অভিলাষের পাশে। ওদের মধ্যে এত বছরের অনেক জমে থাকা কথা যেন ফুলঝুরির মতো বেরোয়। তুই তো কোথায় যেন একটা কোম্পানিতে ঢুকেছিলি, এখন কি অবস্থা? অভিলাষ জিজ্ঞেস করে। তারক হালকা গম্ভীরভাবে বলে, ঢুকেছিলাম, এখন বদলি হয়েছে। এই তো কাগজ কলের সেলস অফিস। তোদেরকে কাউকেই বলতে পারিনি, ইদানিং যোগাযোগটা একেবারেই হারিয়ে গেছে। সবাই তো হারিয়ে যায় শেষমেশ। আমি নিজেই নিজের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম। তুই তো বুঝতে পারবি একা থাকলে কেমন লাগে। তারক চোখ সরিয়ে বলে, সবাই একা থাকে অভি। কিছু লোকের একাকিত্ব চোখে পড়ে আর কিছু লুকিয়ে রাখে। এক মুহূর্তের নীরবতা। ট্রেন হালকা ঝাঁকি খায়। তা তোর বিয়ে হলো না? অভিলাষ জিজ্ঞেস করে। তারক একটু হেসে বলে, হয়েছে 4 মাস আগে। অভিলাষ চমকে ওঠে, কি বলিস? আরে আমার তো জানাই ছিল না। দারুণ তো। কেমন মেয়ে? তা মেয়ে কি করে? তারক নিচু গলায় বলে, একটা স্কুলে পড়ায়, তবে বিয়ের পরে চাকরিটা ছেড়ে দিয়েছে। খুব শান্ত,
বিয়েটা তাড়াহুড়ো করে হয়েছে, ওর বাবার অসুস্থতা আর বাড়ির চাপ। জানিস তো, আমিও তোদের সবার সঙ্গেই কথাটা ভাগ করতে চেয়েছিলাম, কিন্তু যোগাযোগের জন্য। আরে ঠিক আছে, সেসব কিছু না। আসলে জীবনের কিছু বাঁক নিজে নিজেই নিতে বাধ্য হতে হয়। ভাগ্য বা মানুষ, কাউকেই দোষ দেওয়া চলে না। তুই সুখে থাকলে আমরা সবাই সুখী। তারও কিছুক্ষণ চুপ করে থাকে। ট্রেন তখন একটা ছোট্ট নদী পাড়ি দিচ্ছে। পাখির ঝাঁক উড়ে চলেছে সূর্যের দিকে। তুই এখনো একা, তাই না অভি? অভিলাষ চোখ বন্ধ করে, বলে, সবাইকেই তো একদিন না একদিন চলে যেতে হয়, কেউ সামনে কেউ পেছনে। আমি হয়তো তোদের সবার থেকে পিছনেই রয়ে গেছি। তুই কেমন আছিস এখন, সেটাই অনেক। ট্রেন তখন খোলা প্রান্তরের ভেতর দিয়ে ছুটছে। প্রান্তরের মাঠ পেরিয়ে হালকা রোদ জানালার কাছে খেলা করছে। অভিলাষ কিছুক্ষণ চুপচাপ বাইরের দিকে তাকায়। তারক তখন তাকে প্রশ্ন করে বসে, তোর কথা বল এবার। তুইও তো নিশ্চয়ই কারো সঙ্গে, মানে কিছু ভেবেছিস কখনো? ভাবিনি বলবো। হালকা হেসে উত্তর দেয় অভিলাষ, জীবনে অনেকবার ভেবেছি রে, কিন্তু প্রতিবারই ভেঙেছে। তারক চোখ ছুঁচালো করে বলে, ভেঙেছে মানে? প্রত্যাখ্যান, সোজা ভাষায়। চোখ নামিয়ে অভিলাষ উত্তর দেয়, কারো চোখে আমি কখনোই সেই বিশেষ কেউ হয়ে উঠিনি। হয়তো অতটাই সাধারণ আমি, কিন্তু মানুষ বোঝে না আমি কি দিতে চাই। তোকে কে প্রত্যাখ্যান করবে? তুই তো মনের দিক থেকে। কথাটা প্রায় চিৎকার করেই বলে ওঠে তারক। অভিলাষ হেসে ঠোঁট বাঁকিয়ে বলে, মন দিয়ে কেউ ভালোবাসে আজকাল? সবাই এখন খোঁজে মোড়কে মোড়া কিছু, চাকরি, গাড়ি, বাড়ি, রুচি, রূপ, স্ট্যাটাস। আমি তো শুধুই একজন ছাপোষা মানুষ, নিজের মতো করে ভালোবাসতে চেয়েছি, ভুল করে ফেলেছি। তুই এখনো কষ্ট পাস বল? তারক কাপা গলায় বলে। অভিলাষ ঘাড় নাড়িয়ে জানায়, না রে, এখন আর কষ্ট নয়, শুধুই অভ্যেস। কেউ পাশে না থাকলেও অভিমান করি না। বিশ্বাস করিস, অনেকটা শান্তি আছে এই নির্জনতায়। আর ভালোবাসা, সেটাতে এখন খুব একটা বিশ্বাস নেই। তবে তারক আগ্রহ ভরে অভিলাষের কথা শুনছিল, বলে, তবে তবে কি? অভিলাষ চোখ নামিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, বিয়ে তো করতেই হবে, সেটা বুঝি। সমাজ, সংসার, বার্ধক্য, এইসবের জন্য একটা নাম থাকা দরকার পাশে। তাই একদিন করব নিশ্চয়ই, যখন দরকার হবে তখন। এখন এইভাবেই চলছে, দিব্যি চলছে। তারক চুপ থাকে, বলে, তুই এখনো সে আগের মতোই কথা বলিস, গভীর কিন্তু নিঃসঙ্গ। অভিলাষের চোখে এক রাশ প্রশ্রান্তি। সে বলে, আসলে আমি বুঝে গেছি, কোনো সম্পর্কই চিরকালীন নয়, কিছু ক্ষণিক, কিছু শিক্ষা, কিছু ছায়া। আমি ছায়াগুলোকেই আঁকড়ে ধরেছি, ওগুলো কাঁদে না, অভিযোগ করে না। তুই নিজেকে অনেক কঠিন করে ফেলেছিস অভি, তারক মৃদু গলায় বলে। কিন্তু তোর ভেতরে এখনো একটা নরম জায়গা আছে, আমি সেটা বুঝতে পারছি। একদিন না একদিন তোকে ভালোবাসবেই কেউ, যেমন তুই, কোনো মোড়ক ছাড়া। আশা রাখিস তুই? আমি রেখে দিয়েছি, আর বলেও দিয়েছি, সব নদী শুকিয়ে যাওয়ার পর। তা বল, মালদায় চাকরি করতে কেমন লাগছে? অভিলাষ জিজ্ঞেস করে। এই যে চা, এই যে চা খাবি? অভিলাষী প্রথম প্রপোজালটা দেয় তারককে। তারক বলে, ভুলে যাচ্ছিস, আমার বউ আছে, তাই শুধু চা পানি নয়, টিফিনটা অবধি ভোরবেলা হয়ে যায়। এত ভালোবাসে না, যেন আড়ষ্ট করে রাখে আমাকে। বলিস কি, ভালোবাসায় আড়ষ্টতা? মাঝে মাঝে কেমন যেন জীবনটা একঘেয়েমিতে ভরে ওঠে। যাই হোক, তুই যখন চা খাবি তখন আমার জন্য বল, কথাটা বলে তারক। তা চা খেতে খেতে অভিলাষ আবার তাকে বলে, তা মালদায় চাকরি করতে কেমন লাগছে? তারক মাথা ঝাঁকিয়ে চায়ে চুমুক দিয়ে বলে, মন্দ না, পূর্ব ভারতের কাগজ উৎপাদন সংস্থা। এই কোম্পানিটায় সেলস অফিসার হিসাবে কাজ করি। জায়গাটা ছোট শহর হলেও গাছপালায় ভরপুর। একটা ওই রেল কলোনির পাশে আমাদের অফিস। সকালে উঠে হাঁটতে গেলে সোনালি রোদ আর আকাশ জোড়া বক দেখতে পাই। কিন্তু কাগজটা, মানে আমার এই কাজটা ভীষণ প্রেশারের রে। টার্গেট, ক্লায়েন্ট, রিপোর্ট, প্রতিদিন সেই একই দৌড়।
অভিলাষ বলে, আচ্ছা, একঘেয়েমি লাগে না? ওই রুটিন, ওই মুখ আর ওই হিসাবের খেলা। লাগে লাগে, মাঝে মাঝে খুব লাগে। কিন্তু সংসার এখন আমার ঘাড়ে। বাবা নেই, মা অসুস্থ, আর স্ত্রী, সে তার মতো ভালো করেই বোঝে, কিন্তু অনেক কিছু বলতে পারি না, বুঝলি? আমি একটা কাঠামোর মধ্যে আটকে গেছি রে, বের হতে পারি না, আবার ভাঙতেও পারি না। তুই তো অন্তত জানিস তোর জন্য কেউ অপেক্ষা করে। অভিলাষ চুপ থেকে বলে। তারক বলে, আর তুই? একটু হাসি নিয়ে অভিলাষ বলে, আমার চাকরি একেবারে উল্টোর দিকে। আমি একটা প্রাইভেট মিডিয়া হাউসে কাজ করি, ডকুমেন্টারি লেখালেখি আর কনসেপ্ট ডেভেলপমেন্ট করি, ভিজুয়াল মিডিয়ার কন্টেন্ট বানাই, সমাজের ওপর, মানুষ, এই তো পরিবেশ, ইতিহাস ইত্যাদি। শুনতে ভারী ওই ইন্টেলেকচুয়াল লাগে, কিন্তু দিন শেষে ক্লায়েন্টের পছন্দটাই সব। ভালো তো, মানে তুই অন্তত সৃজনশীল কিছু করছিস। আমাদের তো হিসেব ছাড়া কিছুই না। সৃজনশীলতা এখন প্যাকেজিং এর অংশ রে। একটা ভালো কিছু যদি বিক্রি না হয় কেউ পাত্তা দেয় না। ভাবি, লিখি, তারপর সেটা ঠিকঠাক ব্র্যান্ডেড না হলে বাতিল। তবে একটা শান্তি আছে, আমি যা ভাবি তার কিছুটা হলেও এই ক্লায়েন্টের ভিতরে রেখে দিতে পারি। সেই জন্যই বলি তুই আলাদা। তারক হেসে বলে, সবসময় একটু অন্যরকম ছিলি আর এখনো আছিস। তারকের স্টেশন এসে যায়। সিটি সেন্টারের আশেপাশে আসে তখন ট্রেন। তারক উঠে ব্যাগ গুছাতে শুরু করে। এই স্টেশনে আমায় নামতে হবে, দেবীপুর স্টেশন। এখান থেকে অটো করে 15 মিনিট গেলে অফিস। অভিলাষ উঠে দাঁড়িয়ে বলে, কখন আবার দেখা হবে কে জানে। এই অপ্রস্তুত হঠাৎ দেখা সত্যি অন্যরকম ছিল রে। দেখা তো হবেই অভি, তোকে একটা কাজ দিতে হবে। তুই একটা কিছু লিখবি আমাদের এই ট্রেন যাত্রা নিয়ে। ঠিক কর মনে মনে। তোর নাম দেবো না কিন্তু, কিন্তু তোকে খুঁজে পাবে সবাই। তুই যেভাবে ভাবিস লিখিস। হাত মিলিয়ে তারক বলে, আর সেভাবেই বাঁচিস আমাকে। আর শুধু ভুলে যাস না তোর কেউ আছে, সে এখনো তোকে বুঝতে চায়। ট্রেন থামে। তারক দরজার দিকে হাঁটে, একটা শেষবারের মতো পিছন দিকে তাকায়। অভিলাষ তখন জানলার দিকে মুখ ফিরিয়ে তাকিয়ে থাকে, মৃদু হাসি ঠোঁটে আর অনেকগুলো না বলা কথা চোখে। ট্রেনটা ধীরে ধীরে প্ল্যাটফর্মে ঢুকছে। তারক দরজার কাছে দাঁড়িয়ে ব্যাগটা হাতে। হঠাৎ কিছু মনে পড়ে যায় তার। সে ঘুরে দাঁড়িয়ে একটু হাঁপাতে হাঁপাতেই বলে, আরে আরে তোর ফোন নাম্বারটা নিইনি তো। দে রে ভাই, এখন তো সব ফোনেই যোগাযোগ রাখা সম্ভব। অভিলাষ হেসে পকেট থেকে মোবাইলটা বার করে। রাখি, এই তো লেখ 98327। তাই তোরটা আমায় দে। দুইজনের মধ্যে ফোন নাম্বারটা আদান প্রদান হয়। আর একটু পরই ট্রেনটা ছাড়বে। একদিন আসিস মালদায়? আরে না না, একদিন না, অবশ্যই বল। তারক নাম্বার শেয়ার করে বলে। অভিলাষ হাসি মুখে বলে, হ্যাঁ রে, যাবো একদিন সময় করে। আরে একদিন নয়, বল অবশ্যই আসবো। তুই তো সব কিছুতেই কেমন গোলগাল উত্তর দিস। মানুষজন তোকে নিয়ে বুঝতেই পারে না তুই কি করবি কি করবি না। আরে ঠিক আছে রে, আসবো আসবো। তুই এমন করে বলছিস, তাহলে তো আমাকে যেতেই হবে। এই তো এবার হলো কথা। আর শোন, তোর বৌদি মানে আমার স্ত্রী তো ওদেরকে পেলে খুব খুশি হবে, আর তোকে দেখতে পেয়েও। ও সত্যি? ও আমার কথা জানে? আরে জানে তো। তুই আমার জীবনে যে সময়টুকু ছিলি সবটুকু আমি ভুলিনি, আর ওকেও সবটা বলেছি। তুইও ভুলিস না। ট্রেনটা থেমে যায়। তারক নামতে নামতে আবার ফিরে তাকায়, হাত উঁচু করে হাসে। অভিলাষ দাঁড়িয়ে রয়েছে জানলার পাশে, হাতে মোবাইল, মুখে একটা অসম্ভব স্নিগ্ধতা। অফিসে পৌঁছে অভিলাষ ঠিক করেই রেখেছিল আজ সকালটা তার নিঃশব্দে কাটবে। কিন্তু জীবনের প্ল্যান আর বাস্তবের প্ল্যাটফর্ম তো কখনো এক হয় না। রিসেপশনের সামনেই বসে থাকা প্রেজেন্ট হেড তাকে বলল, অভিলাষ বাবু, আপনাকে আজ 2টো স্টেশন পরই নেমে যেতে হবে। নতুন ক্লায়েন্ট সাইটে একটা ফিল্ড রিভিউ দরকার। ফোনে এই কথাটা শুনতে পায় অভিলাষ। একটা হোয়াটসঅ্যাপ ঢুকেছে, সেটা চেক করতে গিয়ে একটা ভয়েস SMS। এক মুহূর্ত থমকে যায় সে। আজ সকালেই তো সে সেখান থেকে ফিরে এলো। এসেছে এখানে মাত্র কয়েকটা দিন হয়েছে। ঠোঁটের কোণে আবার হাসি। ভাগ্য যেন বন্ধুদের মতোই কৌতুক করতে জানে। আজ সকালে উঠেই হঠাৎ তারকের সঙ্গে দেখা। কত বছর হয়ে যাওয়া, প্রায় 7-8।
কিছুটা আড়ষ্টতা নিয়েই কথোপকথন। শেষ পর্যন্ত শরীরটা হালকা লাগছে, মাথাটাও পরিষ্কার, যেন একটা চাপা ভার নেমেছে। কাছে থাকা বন্ধুদের সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাওয়ায় কখন যেন মনে হয় কত দূরেই ছিলাম আমরা একদিন, আজ আবার কাছে এসেছি। মনে মনে ভাবে অভিলাষ। তারক যেন তার মনের একটা দরজা খুলেছে। অভিলাষ বুঝতে পারছে সম্পর্ক হারিয়ে যায় না, শুধু চাপা পড়ে থাকে সময়ের স্তরে স্তরে। সকালের অফিস, সকাল 10টা। শরীরের মধ্যে একটা দীর্ঘ ক্লান্তির পর বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যাওয়া যেন একটা ব্যথার ওষুধ নয়, বরং এক মুঠো ঠান্ডা বাতাস, যা মুখে লাগলে মনটা কেঁপে ওঠে। অভিলাষ চায়ের কাপটা হাতে তোলে। মাথার ভেতরে তখনও তারকের গলা ঘুরে বেড়াচ্ছে। তোর বৌদি তোকে দেখে খুব খুশি হবে রে। চায়ের কাপে ঠোঁট ছোঁয়াতেই সে দেখল সামনের টেবিলে বসে থাকা মহুয়া তার দিকে তাকিয়ে রয়েছে। চোখে কোনো জিজ্ঞাসা নেই, শুধু নীরব একটা উপস্থিতি। মহুয়া এই দিকেই আসছিল। হঠাৎ করে ওর হাত থেকে ফাইলগুলো পড়ে যেতেই অভিলাষ সেটা ধরে ফেলে। আজ বহু বছর পর অভিলাষ মহুয়াকে দেখে মুখের বুলি ফুটিয়েই ফেলল, একটু সংকোচ নিয়ে। কিন্তু এইবার বোধহয় একটু কথা বলা যেতেই পারে। তাছাড়া ওরা একে অপরকে চেনে আজ অনেকগুলো বছর, একই সাথে কাজ। মহুয়া ওর থেকে একটু উঁচু ডিপার্টমেন্টে, কাজ খুবই সুন্দর, আর মেয়েটিকে দেখতেও অন্যরকম লাগে। সবসময় শাড়ি পরে কেমন ভাবে যেন থাকে, দেখে মনে হয় পুরনো দিনের কোনো নায়িকা। আজ সকাল সকাল চলে এলে ক্যান্টিনে। বুকের সমস্ত সাহস একসঙ্গে জড়ো করে অভিলাষ আজ বলেই ফেলল। হালকা হেসে চশমাটা ঠিক করে কাপের ওপর চোখ রেখে মহুয়া বলে, চা না খেলে মাথা কাজ করে না, আর তুমি তো প্রায় রোজই এই সময় আসো, তাই না? অভিলাষ একটু থমকে বলে, তুমি দেখো না কি আমাকে, আমি কখন আসি? অফিসে এত বছর একসাথে কাজ করছি, এইটুকু চোখে পড়ে যাবারই কথা, এই আর কি। হেসে চোখ ফিরিয়ে উত্তর দেয় মহুয়া। অভিলাষ হালকা মাথা নেড়ে বলে, তোমার কিন্তু বদলায়নি কিছুই, সেই প্রথম দিনের মতোই, একটু অন্যরকম। তোমার পোশাক আর আচরণ কেমন একটা শান্ত ধারা। আজকাল তো কেউ এমন থাকে না, সবাই বদলাতে চায়, আমি পারি না। আর তুমিও তো তেমন বদলাওনি অভিলাষ, একটু গম্ভীর, একটু নিরালায় একা থাকা মানুষ। চোখ তুলে মহুয়া জানায়। মহুয়ার চোখ দুটো পটল চেরা, চশমার আড়ালে লুকিয়ে থাকা কোনো অভিব্যক্তি তোমার চোখে পড়েছে? আমি তো ভেবেছিলাম কেউ আমাকে খেয়ালই করে না। অভিলাষ হেয়ালির সাথে উত্তর দেয় মৃদু হেসে। মহুয়া ধীরে ধীরে বলে, কারো কারো চোখ খুব স্বাভাবিক জিনিসগুলোও ধরে ফেলে, যেগুলো অন্যরা ফেলে দেয়। এক মুহূর্তে নীরবতা। ক্যান্টিনের চারপাশ দিয়ে একজন পিয়ন হাঁটছে। দরজার কাছে সে দাঁড়িয়েছিল কিছুক্ষণ, তবে অভিলাষ আর মহুয়াকে আজকে কথা বলতে দেখে পিয়নের মধ্যেও যেন একটা উষ্ণতা কাজ করছে। সে হাসছে, জানলার বাইরের সূর্যটা উকি দিচ্ছে যেন ওই পিয়নের মতোই ওদেরকে দেখবার আশায়। চায়ের শেষ চুমুকটা দিয়ে অভিলাষ বলে, আজ আবার আমাকে স্টেশন পাড়ি দিতে হবে, নতুন প্রজেক্টের জন্য। সকালে ট্রেনে উঠেই পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছে আমার, মনে হচ্ছে মাথাটা অনেক হালকা। মহুয়া ধীরে ধীরে বলে, পুরনো মানুষরা মাঝে মধ্যে এসে আমাদের মনে করিয়ে দেয় আমরা কে ছিলাম, আর কখনো কখনো আমরা কি কি হতে পারতাম। অভিলাষ নীরব হয়ে তাকায়। তোমার সঙ্গে অনেকদিন আগেই কথা বলা উচিত ছিল আমার, কেন যে বলা হয়নি। তাও আজ যে বললে, সেটাই তো অনেক। হঠাৎ করে বাইরে হর্নের শব্দ, যেন বাস্তবতার ডাক। অভিলাষ উঠে দাঁড়ায়, কাপটা রেখে দেয় টেবিলে। বেরোতে হবে এখন। আচ্ছা, ফিরে এসে কথা হবে খনি। ঠিক আছে, ক্যান্টিনের এই টেবিলটায়, কেমন? দুপুর 1:15। অফিস ডেস্কে বসেই ফোনটা আবার কাঁপে। তারকের নাম জ্বলছে স্ক্রিনে। কি রে ভাই, অফিস করলি? আরে বলেছিলাম না একদিন আসিস, আজই চলে আয় না। তোর বৌদি তো দুপুর থেকেই তোর গল্প শুনে একেবারে হাঁপিয়ে গেল। আজ? সেটা কি করে? আরে আমি আজকে চলে এসেছি তাড়াতাড়ি, আর ভালো লাগছে না কাজ করতে। আর সত্যি আমিও ভাবছিলাম তোর কথা, কিন্তু তুই বাড়ি থাকবি কিনা। কথাটা উত্তর দেয় অভিলাষ। হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে তোরই এলাকায়, ওই শেষ বাস করে আসবো।
আরে সত্যি তো, মানে মন থেকে আসবি বুঝলি। ওই দেখিস আবার জোর করছি না তো তোকে। আরে না, আসছি, সত্যি আসছি। একসঙ্গে দুটো কাজই হবে খুনি। আর এত বছর পরে তোর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় মন প্রাণ সবকিছুই আজকে একটু রিল্যাক্স লাগছে। মনে হচ্ছে কতদিনের জমে থাকা কত অভিমান, কত কথা তোর সাথে আজকে বলে ফেলেছি। ফোনটা রেখে দেয় অভিলাষ। ডেস্কের গুছানো কাগজগুলো দেখে সে জানে আজ একটু তাড়াতাড়ি বেরোনো যাবে। মনে মনে ভাবে, পুরনো বন্ধুত্ব এতবারে ডাকছে, না বলা চলে না। বিকেল 3টে, অভিলাষ ব্যাগ গুছিয়ে অফিস থেকে নামে। বাইরেটা হালকা ঠান্ডা আছে, আবার গরমও লাগছে। বাসস্ট্যান্ডের দিকে এগোতেই হঠাৎ পিছন থেকে একটা খুব ভারী চেনা কণ্ঠস্বর। অভিলাষ সে ঘুরে তাকায়। মহুয়া। সাদা নীল শাড়ি পরেছে সে, রোদে চুলগুলো উড়ছে হালকা হাওয়ায়। দৌড়ে এসে নিঃশ্বাস সামলাতে সামলাতে মহুয়া বলে, কোথায় যাচ্ছ? বেরোচ্ছিলাম, মানে ওই যে দরকার, 2টো স্টেশন পর। ট্রেনে আর যাবো না তাই। ওহ, দাঁড়াও দাঁড়াও, হেই বাস থামো, বাস থামো, বলে মহুয়া হাত তুলে। যাবার আগে অফিস থেকে বলা হয়েছে 2 জনকেই ফিল্ডে যেতে হবে, আর আমাদের 2 জনের নামই সিলেক্ট হয়েছে। একসঙ্গেই যাব, মানে এখান থেকেই যেতে হবে। ঠিক আধ ঘন্টার মধ্যে গাড়ি ছাড়বে। তুমি কি বাসে করেই যাবে নাকি ট্রেনে? তাহলে অনেকটা যেতে হবে স্টেশনে। ভাবছিলাম, কিন্তু এখন বুঝছি আজকের দিনটা ভাগ্যই নির্ধারণ করেছে কে কার সঙ্গে যাবে। মহুয়া হেসে বলে, ঠিক বলেছ, জীবন অনেক সময় আমাদের প্ল্যানের থেকে বেশি বুদ্ধিমান হয়। হাঁপিয়ে গেছে মহুয়া। অভিলাষ নিজের ব্যাগ থেকে জলের বোতলটা বার করে ওর মুখের সামনে আগিয়ে বলে, একটু খেয়ে নাও, তুমি তো ঘেমে গেছো। এরপরে ওরা উঠে পড়ে বাসে। বাসের জানলার পাশে বসে অভিলাষ। রোদের আলোয় তার মনটা পুড়ছে মনে হচ্ছে, তবে হালকা রোদ। পাশেই বসেছে মহুয়া। গাড়ি ছাড়ে। শহরের কোলাহল পেছনে ফেলে ওদের গাড়ি এগোতে থাকে সেই স্টেশনটার দিকে যেখানে তারক গিয়েছিল। একটা সময় 2 জনেই চুপ। হঠাৎ করে গাড়িটা হালকা ঝাঁকুনি দিতেই ওদের মধ্যেও বন্ধ হয়ে থাকা কথাটা যেন ফোয়ারা হয়ে বেরোয়। আজকের সকালটা কেমন ছিল তোমার? ভালো। আসলে পুরনো এক বন্ধুর সঙ্গে ট্রেনে দেখা, বহু বছর পর। মাথা হালকা লাগছে আজ। বন্ধুত্ব, পুরনো সম্পর্ক, এগুলো অনেকটা ঘুম ভাঙা গন্ধের মতো, তাই না? হঠাৎ মনে করিয়ে দেয় আমরা কোথা থেকে এসেছি। তুমি সবসময় এত ভাবুক হয়ে থাকো। চোখ তুলে তাকিয়ে অভিলাষ বলে মহুয়াকে। মহুয়া বলে, আমি তো ভাবুকই। সবাই ভাবে আমি খুব কড়া টাইপ, কারণ আমি ম্যানেজমেন্টে আছি। কিন্তু ভিতরে খুব সাধারণ একটা মেয়ে, ছোট্ট শহরের মেয়ে, পল্লী বাড়িতে বড় হওয়া। সত্যি বলছো? আমি তো ভাবতাম তুমি খুব স্ট্রিক্ট, গম্ভীর। তাই তো, মুখ দেখে অনেক কিছুই বোঝা যায় না। যেমন তোমার চেহারাতেও একটা ধীরতা আছে, কিন্তু আজ সকালবেলা তোমার চোখে অন্যরকম কিছু ছিল। হয়তো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর মনের ভেতরে কিছু হঠাৎ বদলে গেছে। অনেকদিন পর মনে হলো আমি আসলে একা নই। তুমি তো সবসময় একাই থাকো, তাই না? আমি মাঝে মাঝে ক্যান্টিনে বসে তোমায় দেখি, একা একা চা খাও, ভাবো, কারোর সাথে কথা বলো না। তুমি আমায় এত লক্ষ্য করো? অভিলাষ বলে। মহুয়া চোখ সরিয়ে বলে, সবাই কাউকে না কাউকেই দেখে, চুপি চুপি। আমি শুধু সাহস পাইনি কথা বলার। আজ অফিস থেকে একসাথে পাঠিয়ে না দিলে হয়তো কোনোদিন বলাও হতো না। কথা বলা ভালো, অনেক ভালো। না বললে বোঝাই যায় না কারা কাছের আর কারা খুব পাশে থেকেও চুপচাপ থাকা মানুষ। গাড়ির ভেতরে হালকা নিঃশব্দ। বাইরে ক্ষেতের ফাঁকে ফাঁকে আলো ছায়া খেলা করছে। তুমি কি এখন তারকের বাড়ি যাবে? তুমি জানো তারকের কথা? গাড়িতে উঠে মেসেজ পাঠালে। কৌতূহলী মেয়ে তো, এক ঝলক দেখে ফেলেছি নামটা। তুমি তো বেশ সৎ আর বেশ সাহসী। সত্যি বলছি, তুমি খুব আলাদা। তোমার চোখে একটা জেদ আছে আর এক ধরনের নরম আত্মসম্মান, সেটা আমার খুব ভালো লাগে। মহুয়া চুপ করে যায়, সোজা সামনের দিকে তাকিয়ে থাকে। তার গালে লালচে একটা ছায়া পড়ে। ভালো লাগার জন্য ধন্যবাদ। কিন্তু অভিলাষ, সত্যি করে বলো, তুমি কখনো কারো জন্য ভাবো? মানে কখনো কারো দিকে ফিরে তাকাও? অভিলাষ বলে, প্রথমবার ভাবছি। গাড়ির জানলার বাইরে তখন আলো নেমে এসেছে বিকেলের।
পিচের রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো একে একে জ্বলে উঠছে। গাড়ি ঢুকে পড়েছে শ্রীধরপাড়া। এলাকাটা খুব বেশি ঝাঁ চকচকে না হলেও বড় শান্ত ও পরিচ্ছন্ন। রাস্তার দুপাশে কাঁঠাল, নিম আর কিছু পুরনো গাছ, যেগুলো সকাল বিকেল পাখির কলকাকলিতে মুখর থাকে। মোড়ে মোড়ে চাওয়ালা, ডিমের দোকান, ছোট্ট একতলা পাকা বাড়ি, কোথাও কোথাও দোতলা, মোজাইক পাথরের সিঁড়ি, ছাদে শুকোতে দেওয়া জামা কাপড়। তারকের ঠিকানা অনুযায়ী ওর বাড়িটা মোড় থেকে একটু ভিতরে, একটা সরু গলির শেষে। একতলা, পুরনো ধাঁচের, তবে খুব যত্নে রাখা। টালির ছাদ, সামনে উঠোনে ছোট্ট বাগান, গেটে পরিবারের নাম লিখে একটা নেম প্লেটে কাঠের ফলক। দরজার পাশে একটা অশোক গাছ, বারান্দায় রাখা পুরনো ঝুলন্ত দোলনা। ঘরের ভেতরে হালকা হালকা গন্ধ ভেসে আসছে। গাড়িতে বসে মহুয়ার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। অভিলাষ সেটা বুঝে ওকে কিছুক্ষণ পর বলে, আসলে আমি না কোনো অচেনা মানুষের বাড়িতে যাই না। অভিলাষ অনেকক্ষণ ধরে মহুয়াকে বলছে, আমি জানি তারক আমার অনেক পুরনো বন্ধু। সকালে দেখা হয়ে যাওয়ার পরই ওর মনে হচ্ছিল ও আমার জন্যে আমার অনেক কিছু। আর তোমার কোনো ভয় নেই, কিছু চিন্তা করতে হবে না। আর তোমাকে দেখলেও বরং খুশি হবে। কাজ যখন মিটেই গেছে, তুমি একা একা আবার ফিরে যাবে, তার থেকে বরং চলো একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে আসি, একটু গল্প করে আসি, ও খুব খুশি হবে। তাছাড়া তারক আমাকে বলেছে ওর বউ আমাকে দেখলে নাকি খুব খুশি হবে। বউ? আমি তো কনফিউজড। তা তো হবেই, কারণ ওর বিয়ের কথা আমি সকালবেলা আজ ট্রেনে প্রথম আবিষ্কার করলাম। সবার থেকে লুকিয়ে রেখেছে, বলল হঠাৎ করে হয়েছে। আর আজ দুপুরে বলল আমি যেন অবশ্যই আসি। তোমার কথা শুনে মনে হচ্ছে ও খুব আপন। আপন? তবে কিভাবে? কখনো কখনো কিছু মানুষ অল্প সময়ে অনেক কাছের হয়ে ওঠে, তাই না? এই যেমন সারাদিন তুমি আমার পাশে ছিলে, সেটা কিছু কিছু বলছে আমাকে ভিতরে ভিতরে। মহুয়ার চোখটা নামিয়ে নেয় লজ্জায়। তোমার চোখে আমার জন্য এতটা জায়গা আমি কল্পনাই করিনি। হাসে মহুয়া, সে তো কল্পনাই করো। কেউ কেউ সেটাও করে না, আবার কেউ কেউ শুধু একদিন সাহস করে না হয় বলেই ফেলে। শেষ অবধি বাসটা থামে, তারকের বাড়ির সামনেই থামে। অভিলাষ ফোন করে তারককে, এসে গেছি রে, এই দেখ বাস তোদের গেটের সামনে দাঁড় করিয়েছে। গলির মোড়ে যে বাস ঢুকবে তো আমি কল্পনাও করতে পারিনি। ফোনের ওপাশ থেকে তারকের কণ্ঠস্বর, এই দাঁড়া দাঁড়া, আমি আসছি। কি যাবে তো? ফোন রেখে অভিলাষ তাকায় মহুয়ার দিকে। চলো তাহলে একবার দেখে আসি তোমার বৌদিকে। এই তো, তাহলে চলো। তারকের বাড়ির সামনে দাঁড়ায় ওরা। তারক দরজা খুলে বলে, এই তো এসে গেলি? হ্যাঁ, বলে অভিলাষকে জড়িয়ে ধরে। শুধু আমি একা আসিনি রে। অভিলাষের সাথে কোলাকুলি সেরে তারপরে তারককে উদ্দেশ্য করে বলে সে, আমার সঙ্গে একজন আছে আমার অফিস থেকে। মহুয়া, ভালো করেছিস, একা একা আসবি ভাবছিলাম। মহুয়া, তোমার সাথে পরিচয় করে ভালো লাগলো, এসো ভেতরে এসো। তারপর তারা ঘরের ভেতর ঢোকে। হঠাৎ করে তারক রান্নাঘরের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, এই শোনো, অতিথি এসেছে। আসছি, একটু বসো। এই বসতে বলো কিন্তু। রান্নাঘরের ভেতর থেকে সুরেলা কণ্ঠ ভেসে আসে। কয়েক মুহূর্তের নীরবতার পর অভিলাষের চোখ পড়ে দোতলার সিঁড়ির মাথার দিকে। সেখান থেকেই ধীরে ধীরে নেমে আসে এক নারী, পরনে হালকা রঙের শাড়ি, আঁচল গোছানো, সিঁথিতে টাটকা লাল সিঁদুরের রেখা যেন পূর্ণতার প্রতীক। মুখে এক রাশ শান্তি, চোখে সেই চিরপরিচিত মাধুর্য, যেন বহুদিন পর দেখলেও মনে করিয়ে দেয়। নারীটির হাতে ট্রে নিয়ে ধীরে ধীরে আগিয়ে আসে। অভিলাষের সামনে এসে ট্রেটা রাখে। ট্রেতে 3টে কাঁচের গ্লাস, লেবু আর পুদিনার শরবত। এই যে আমার স্ত্রী অনিন্দিতা। অভিলাষ যেন কিছুটা হতবাক, তার চোখে স্পষ্ট বিস্ময়। এতদিন ধরে তারক যে বিয়ে করেছে সেটা এসে গোপন রেখেছে, আর এখন সামনাসামনি তাকে দেখছে। সত্যি অনিন্দিতার সৌন্দর্য চোখের গভীরতার এক অদ্ভুত আকর্ষণের তৃপ্তি তৈরি করছে। মহুয়া শান্তভাবে মাথা নাড়ে। অনিন্দিতা সবার দিকে তাকিয়ে হেসে বলে, আপনারা বসুন, আমি ওই আলুর চপ আর চা নিয়ে এক্ষুনি আসছি। এইটা খান। শুধু শরবতে কিন্তু হবে না, আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। মাংস এনেছি, মাংস। মহুয়া একটু হাসে,
আপনারা বন্ধুরা একসাথে হলেই অনেক কিছু আপনাদের মধ্যে ফিরে আসে, তাই না? তারক গম্ভীরভাবে বলে, আসলে পুরনো বন্ধুত্বে অনেক শিকড় থাকে, যেগুলো কখনো মরে না। অভিলাষ তো দেখেই মনে হলো ওকে যেন সেই কলেজের বেঞ্চেই বসে আছি আবার। ঠিক তখনই একটা চিৎকারের শব্দ ভেসে আসে। কি হলো বলে ছুটে যায় তারক। অভিলাষও যায়। ঠকঠক করে রান্নাঘরে দাঁড়িয়ে হাতে খুন্তি নিয়ে কাঁপছে অনিন্দিতা। আরশোলা! ওফ, এত ভয় পাও? কই দেখি। ঘর থেকে একটা ব্যাট নিয়ে এসে আরশোলার দিকে তাক করে দাঁড়ায় তারক। হেসে ফেলে অভিলাষ, বলে, ও তুমিও দেখছি আর 5টা মেয়ের মতোই। মহুয়া ভ্রুকুটি করে বলে, আর 5টা মেয়ের মতো মানে? তুমি কি বলতে চাইছো অভিলাষ? আমি বলতে চাইছি তোমরা সবাই এত আরশোলায় ভয় পাও। হ্যাঁ, মেয়ে মানুষ হলে বলতে। মহুয়া আর অনিন্দিতা দুইজনেই ভয়ে সরে আসে। তোর রান্নাঘরে তো বড্ড বেশি আরশোলা রে। আরে হ্যাঁ, কি করব বল। ওই দেখ। পিছন দিকে একটা পানা পুকুরের দিকে হাত উঁচিয়ে দেখায় তারক। সঙ্গে সঙ্গে অভিলাষ বলে, ইস, এত নোংরা, ওখান থেকেই তো আসে। কর্পোরেশন থেকে বলা হয়েছে পরিষ্কার করবে খুব শিগগিরই। ওই খুব শিগগিরই পর্যন্তই কাজ থেমে, কবে হবে জানি না। তারপরে ওরা আবার ফিরে আসে ঘরে। তারক বলে, শোন, আমি কিন্তু মাংস আনিয়েছি, আজ আর না খাইয়ে ছাড়ছি না। মহুয়া বলে, এ বাবা, রাত হয়ে যাবে, আমার তো বাড়ি ফিরতে হবে। তা বললে তো শুনবো না। সত্যিই তো, এত বছর পর বন্ধুর বাড়ি এসেছো তোমরা, না খেয়ে গেলে চলে? আমি রান্না করেছি, খেয়ে যাবে। অনিন্দিতার মুখের ওপরে আর না করতে পারে না অভিলাষ। খেতে খেতে বেশ খানিকটা রাত হয়। অভিলাষ বলে, এই আমার না বড্ড বেশি বেগ পেয়েছে, আমি বরং। তারক আর মহুয়া তখন নিজেদের কথার মধ্যে মশগুল। অভিলাষ একবার রান্নাঘরের দিকে যায়, দেখে অনিন্দিতা বাসন মাজছে। ইচ্ছে করছিল অনিন্দিতার সাথে আলাদাভাবে একটু কথা বলতে, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে, কোথাকার মেয়ে জানতে। তারপরে নিজের মধ্যেই নিজের সমস্ত উত্তেজনাকে প্রশমিত করে অভিলাষ। তারক বিয়ে করেছে মাত্র 4 মাস। বেশি পরিচয় করতে গেলে যদি বিপদ বাড়ে। তার উপরে অভিলাষ বিবাহিত পুরুষ নয়। তারকের থেকে দেখতে একটু বেশি সুন্দর। নিজেকে দমিয়ে নেয় সে। এদিক ওদিক টয়লেট খোঁজে। তারপরে মনে হয় হয়তো ওপরেই বাথরুম আছে। বাথরুমের দিকে চলে যায় অভিলাষ। অন্যদিকে অনিন্দিতা হাতের কাজ ছেড়ে নেয়। মহুয়া আর তারক তখনও বসে আড্ডা দিচ্ছে। তোমরা গল্প করো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। রাতে খাওয়া দাওয়ার পরে বাসন টাসন মেজে আমার এই কাপড় না ছাড়লে আবার শান্তি হয় না। মহুয়া বলে, একদম ঠিক বলেছ, আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই পছন্দ করি, কিন্তু এই ছেলেরা। তারক হঠাৎ বলে, এই সব পুরুষ মানুষ কিন্তু সমান না। তোমাদের মধ্যে ভালো জমে উঠেছে, তোমরা গল্প করো, আমি ওপর থেকে আসি। হঠাৎ করে আবার একটা চিৎকার ভেসে আসে অনিন্দিতার। এইবার মহুয়া সবার আগে উঠে পড়ে। উঠে বলে, কি হলো তারক, আবার কি হলো? দুইজনেই ছুটে যায় ওপরে। তীক্ষ্ণ আতঙ্কে মোড়া নারী কণ্ঠ, কে আছো এখানে? এ কি তুমি? নিচের ঘর থেকে যেন মুহূর্ত থমকে গিয়েছে। ওরা প্রায় দৌড়ে উপরে উঠে আসে, মহুয়ার পিছন পিছন। উপরে ওঠার পর দেখে অনিন্দিতা দাঁড়িয়ে রয়েছে ওর বেডরুমের বাথরুমের দরজার সামনে। চোখটা বিস্ফারিত, ঠোঁট কাঁপছে। অভিলাষ তখন টাওয়াল হাতে বাথরুমের ভেতর থেকে ফিরছে, মুখে কেবল একটা অবাক ভাব। আমি ভাবলাম ওপরে কেউ নেই, আসলে আমি নিচে টয়লেট খুঁজেছি, কিন্তু। অনিন্দিতা একটু সরে গেল। তখন তারক আর মহুয়া পৌঁছায় সেখানে। কি হয়েছে, চিৎকার করছো কেন? আমি জানতাম না উনি বাথরুমে আছে, হঠাৎ দরজা খুলে ভয় পেয়ে গিয়েছিলাম। অভি, তুই ওপরে এসেছিস, আমাকে তো বলিসনি। আরে খুব প্রেশার এসেছিল, তোদেরকে বলতে পারিনি, তাড়াতাড়ি চলে এসেছিলাম। এত খাইয়েছিস, ভাবলাম ঝটপট ছেড়ে নি, তারপর নামবো। মহুয়া পরিস্থিতি সামলাতে সামলাতে হালকা গলায় বলে, আসলে হঠাৎ করে এমন হলে কেউ যে ভয় পেতে পারে। আচ্ছা ঠিক আছে, কিছুই না, একটা মিসকমিউনিকেশন হয়েছে। তারক বলে, ঠিক আছে ঠিক আছে, সবাই চল, খাওয়া দাওয়া তো হয়েছে, এবার একটু গান বাজনার আসর হোক। অনিন্দিতাও শান্তভাবে সিঁড়ি দিয়ে নামতে থাকে অভিলাষের পিছন পিছন। ঘর জুড়ে একটা গুমোট শান্তি। সেই চায়ের কাপগুলো যেগুলো ওরা চা খেয়েছিল, সেগুলো এখনো বেসিনেই পড়ে রয়েছে। এখন আর মাজা ঘষা করতে ইচ্ছে করছে না। এক প্রস্ত ঘষে মেজে ঘরে গিয়ে পরিষ্কার হতে চেয়েছিল অনিন্দিতা, কিন্তু পরে ভাবলো, না, ওরা যাক, আবার কখন কে টয়লেট ইউজ করবে। রাত অনেক হলো রে তারক, এবার যাই, মহুয়াকে আবার বাড়ি পৌঁছে দিতে হবে।
তাই তো মহুয়া? হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, এবার বরং উঠি। তোমাদের আপ্যায়নে সত্যি খুব ভালো লাগলো। আমি তো একেবারে আগন্তুক হয়ে এসেছি। আরে না না, আর এই বলে অনিন্দিতা তাকায় তারকের দিকে। তারক অনিন্দিতার চোখের ভাষা বুঝতে পারে, বলে, আরে বস, তোর বৌদি তোদের জন্য পায়েস বানিয়েছে। পায়েস? তুই পায়েস খেতে ভালোবাসিস, তাই বলে দিলাম। যেমন বেড়ে মাংস রান্না করে তেমন পায়েসটাও করে। অনিন্দিতা বলে, প্লিজ একটু খেয়ে যাও, তোমাদের জন্য করেছি অনেক ভালোবেসে। অভিলাষ বলে, ভালোবেসে করা জিনিস আমি আবার বারণ করতে পারি না, নিয়ে এসো। মহুয়া বলে, আমি কিন্তু মিষ্টি খাই না। আমার বারণ আছে। কেন, সুগার হয়েছে নাকি? থাট, কি যে বলো অভিলাষ, সবার কি আর সবটা পছন্দ? আমার মিষ্টি ভালো লাগে না, তাই খাই না, তবে আজ একটু খেতেই হবে। অনিন্দিতা বলে, নাহলে কিন্তু রাগ করব। আচ্ছা ঠিক আছে, মহুয়া কথাটা জানায়। কাচের বাটিতে পরিষ্কার চামচে পায়েস পরিবেশন করেও। এক চামচ মুখে দিয়েই চোখটা বড় হয়ে যায় অভিলাষের। তারক ওর অভিব্যক্তি দেখার জন্যই মুখের দিকেই তাকিয়েছিল। বলল, খেলি তো ঝটকাটা? কেমন হয়েছে বল? আরে, এ তো পুরো মায়ের হাতের স্বাদ। আমারও তো মনে হচ্ছে একটু খেয়ে দেখতে হবে। মহুয়া এক চামচ খেয়ে বলে, সত্যি ভীষণ ভালো হয়েছে। অনিন্দিতার দিকে তাকিয়ে রয়েছিল তারক। তারককেও এক বাটি খেতে দিয়েছে অনিন্দিতা। নিজে এক চামচ খাবার আগে অনিন্দিতার মুখের সামনে ধরে বলে, তুমি একটু খাও নাকি? ওদের মধ্যে ভালোবাসা দেখে অভিলাষ বেশ খুশি হয়। গৃহস্থালির উষ্ণতা তৈরি হয়েছে ওদের মধ্যে। সে বলে, মনটা ভালো হয়ে গেল রে তোদের দুইজনকে একসঙ্গে দেখে। আসলে একটা সংসার কেমন হওয়া উচিত সেটা বোঝাই যায়। তোরও হবে একদিন অভি, অপেক্ষা কর, তোকে দেখে কেউ না কেউ ঠিকই বলবে, এই লোকটার সঙ্গেই আমি জীবন কাটাতে চাই। হেসে ওঠে তারক কথাটা বলে, যদিও কথাটা সে বলেছিল মহুয়ার দিকে তাকিয়ে। ঠিক তখনই মহুয়া বলে, আমায় বাড়ি ফিরতে হবে, মা বারবার ফোন করছে, একা একা চিন্তা করছে, প্লিজ আমাকে একটু বাড়ি পৌঁছে দাও না। তারক বলে, একটা ট্যাক্সি ডেকে দি? আমার পাড়ায় আবার ট্যাক্সি যায় না যে, পায়ে হেঁটে যেতে হবে কিছুটা। অভিলাষ বলে, আমার শরীরটা একটু কেমন লাগছে রে, গা পা ভারী হয়ে যাচ্ছে কেন? আরে বোধহয়, আরে না না, ওই খাবার পর থেকেই এমন লাগছে। মহুয়া বলে, কিন্তু আমাকে তো যেতেই হবে। ব্যাগটা কাঁধে তোলে সে। ঠিক তখনই অভিলাষ বলে, তারক আমি বরং আসি, কিন্তু এমন লাগছে কেন? এই শোন 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 শোন, তোর যখন শরীরে খারাপ লাগছে, তাছাড়া খাবার পরে যখন প্রেশারও এসেছিল, তুই বরং একটু পরেই যা, মহুয়াকে আমি বরং পৌঁছে দিয়ে আসি। মহুয়া বলে, সেই বরং ভালো, তোমার যখন শরীরটা এত খারাপ লাগছে তুমি একটু পরেই বেরো, আমাকে বাড়ি পৌঁছাতেই হবে, বাড়িতে মা একা। তারক, তুমি আমাকে একটু পৌঁছে দাও, এই বাসে তুলে দাও, আমি তারপরে একাই যেতে পারবো। তারক বলে, না না, তোমার একা যেতে হবে না, আমি 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 পৌঁছে দিচ্ছি। কি গো, তুমি ওপর থেকে টর্চ আর মোবাইলটা এনে দাও তো। অনিন্দিতা তাড়াতাড়ি তার বেডরুম থেকে টর্চ আর মোবাইলটা এনে হাতে ধরিয়ে দেয় তারকের। অনিন্দিতার চোখে মুখেও একটা অন্যরকম ভাব, দেখে মনে হচ্ছে একটা পরপুরুষ থাকবে। তারক অভিলাষের পিঠে হাত রেখে বলে, চিন্তা নেই, ভালো ছেলে। শোন, তুই বরং এখানেই থাক, আর অনিন্দিতা দরজাটা বন্ধ করে দাও ভেতর থেকে। এই সাবধানে যাস। মহুয়া, আমাকে পৌঁছে একটা ফোন করে দিও। হ্যাঁ হ্যাঁ, ফোন করে দেবো, কিন্তু ফোন নাম্বারটা? আরে হরি, তোরা এখনো ফোন নাম্বার নিসনি? এদিকে একই অফিসে কাজ করিস। তারক কিছুটা ঠাট্টা করলো ওদেরকে নিয়ে। অভিলাষ কিচ্ছু বলল না। ধীরে ধীরে রাত গাঢ় হচ্ছে। তারক যখন মহুয়াকে পৌঁছে দিয়ে বাড়িতে ফিরল তখন প্রায় 12:30 বাজে। অলিগলি নীরব, শুধু কোণে কোণে রাস্তার কুকুরের ঘেউ ঘেউ কিংবা দূর থেকে ভেসে আসা ট্রেনের বাঁশির শব্দ। তারক ক্লান্ত পায়ে দরজার কড়া নাড়ে। অনিন্দিতা, আমি এসেছি, দরজাটা খোলো। কোনো সাড়া নেই। কি গো, ঘুমিয়ে পড়লে? ফোনও করেছি তো, দরজাটা খোলো। ভিতর থেকে হালকা বাতাস আসছে, আসছে হালকা আলো, তবে সেই বাতাসে কোনো ভারী শব্দ নেই। ঘরে, নিচের ঘরে রাতের লাইটটা জ্বলছে। 2-3 বার ডাকার পরেও কোনো সাড়া না পাওয়ায় বেশ খানিকটা ভয় লাগে তারকের। পাশেই ক্লাবের ছেলেপেলেরা অনেক রাত পর্যন্ত ক্যারাম খেলে। সে চিন্তা করলো ওখানে গিয়ে বরং একটু সাহায্য চাওয়া যাক। আর
অভিলাষও বলছিল শরীর খারাপ লাগছে। তাহলে কি? ভাই, একটু দরজাটা খোলার চেষ্টা করো না, ভিতর থেকে কিছু বুঝতে পারছি না, বড্ড ভয় করছে। দাদা, এত রাতে তুমি? কি হয়েছে? আসলে পুরো ব্যাপারটা তারক খুলে বলে। ড্রয়িং রুম অন্ধকার, রান্নাঘর গন্ধহীন, হালকা বাতাস ঢুকছে জানলা দিয়ে বাইরে দিয়ে, তবে উপরে কি হচ্ছে সে তো বোঝা মুশকিল। তারক বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকে দরজার সামনে। এরপরে ছেলেপেলেরা মিলে দরজা ধাক্কাধাক্কি করে ঘরের ভেতর ঢুকে যায়। খানিকক্ষণে নীরবতা, সবকিছু কেমন যেন শান্ত। ডাকতে ডাকতে ওপরের ঘরে উঠে আসে তারক, আর সেখানেই যেন সমস্ত বাতাস এসে জমেছে, সময় থমকে দাঁড়িয়েছে। ঘরের আলোতে, হালকা আলোতে বিছানার উপরে নিথর দুটো শরীর, ঘুমে আচ্ছন্ন। অনিন্দিতা, পরিপাটি চুল এলোমেলো, গা থেকে খসে পড়া তার শরীরের সমস্ত কাপড় চাদরের ছায়ায় ধরা পড়েছে ওদের গভীর অন্তরঙ্গতার ইঙ্গিত। মুখে অব্যক্ত প্রশ্রান্তি, যেন দীর্ঘ যুদ্ধে পরাজয়ের পরে আজ আশ্রয়ের খোঁজ পেয়েছে সে। অভিলাষ নিঃশব্দে ঘুমিয়ে রয়েছে। তারক চৌকাঠে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ, মুখে কথা নেই, চোখের মধ্যে একটা কেমন যেন ভাব। ছেলেগুলো বুঝে যায় ভিতরে কোনো প্রশ্নের স্থান নেই। বাইরে ছেলেপেলেদের গলা, দরজার ধাক্কায় আর কিছুটা হয়তো ঘুম ভেঙে যাওয়ায় শরীরে হঠাৎ ঠান্ডা অনুভূতিতে অনিন্দিতা উঠে বসে। তার চোখ বিস্ফারিত, মুখটা ফ্যাকাশে। বিছানার চাদর পড়ে আছে জামা কাপড়, শরীর জুড়ে ছড়িয়ে রয়েছে অজানা উত্তাপের চিহ্ন, যেটা সে মনে করতে পারছে না। তারক দাঁড়িয়ে দরজার চৌকাঠে, চোখ দুটি স্তব্ধ শূন্য, মুখে ভাষা নেই, যেন কোনো শিলামূর্তির মতোই নিশ্চল সে। ঝট করে উঠে বসে অনিন্দিতা বলে, এটা কি হলো অভি? তারক, আমার সাথে কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না। তারক চুপচাপ তাকিয়ে থাকে ওদের মুখের দিকে, বলে, অভি, হ্যাঁ অভি, অভি। পাড়ার ছেলেপেলেরা তখন নিজেদের মধ্যে কথা বলা বলি করতে করতে এবং হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে যায়। সবাই জানে অনিন্দিতা আর তারক সুখে সংসার করছে, কিন্তু এই দিনের পরে আর কেউ সেটা বলবে কি? অভিলাষ উঠে বসার পর নিজের শরীরের অমন অবস্থা দেখে ধাতস্থ হতে তারও বেশ খানিকটা সময় লাগে। তখনও পর্যন্ত অনিন্দিতা নিবস্ত্র অবস্থাতেই বসে। এটা এটা কি করে হলো? তারক উত্তর দিতেও বেশ খানিকটা কথা কেমন যেন আওড়ে আসে মুখে। তারক খোলা দরজার দিকে হাতে ইশারা করে শুধু বলল, তুই চলে যা। ট্রেন চলতে শুরু করেছে। ঠিক তখনই চেনা পরিচিত স্টেশনটার কাছে এসে চোখটা আটকে গেল অভিলাষের। ওই ঘটনা ঘটার পরে দিল্লি চলে গিয়েছিল সে পোস্টিং নিয়ে। মহুয়ার সঙ্গেও আর কোনোদিন দেখা হয়নি, কথাও হয়নি। মাঝখানে কেটে গেছে 18টা বছর। কি জানে, তবে আজ এত বছর পরে আবার সেই স্টেশনের সামনে আসায় অতীত ফিরে আসছে বারবার অভিলাষের জীবনে। সেই স্টেশন থেকে আবার কি তারক উঠবে, আবার দেখা হবে, এমনই ভাবনায় হঠাৎ করে ছেদ পড়ল তার। একটা নারী উঠল। স্টেশন চত্বরটা আজও বেশ ফাঁকা। শাড়িটা কেমন যেন রঙের। মেয়েটার শাঁখা নেই, সিঁদুর নেই, চোখে মুখে বয়সের ছাপ, চশমাও আছে, তবে জীবনের যেন যুদ্ধ শেষ করেছে সে। অনিন্দিতা চিনতে পারে অভিলাষ। সেই দিনের পরে তারক হয়তো ওকে ডিভোর্স দিয়েছে, কিন্তু সেই দিন কি হয়েছিল অভিলাষের কিচ্ছু মনে পড়ে না। চিনতে পারছো? সামনে বসে থাকা সেই মেয়েটি জিজ্ঞাসা করে অভিলাষকে। অভিলাষ মাথা নেড়ে বলে, তবে উত্তর দেয় না। তুমি জানো সেই দিন কি ঘটেছিল? অভিলাষ বলে, কিছুই ঘটেনি। আমি জানি, আমার কিচ্ছু মনে পড়ে না, তবে আমি জানি কি ঘটেছিল। পাশে ট্রেনটা ছুটে যায় প্রচন্ড জোরে হুইসেল বাজিয়ে। নড়ে চড়ে বসে অভিলাষ, বলে, এত বছর আমি এখানে ছিলাম না অনিন্দিতা। আমি দিল্লি পাড়ি দিয়েছি। এই স্টেশনে আসতে আমার ভয় করতো, কারণ
আমি কখনো চাইনি তারকের সঙ্গে সম্পর্কটা আমার এমন হোক। আমিও কখনো চাইনি অভিলাষ। ওকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আমার আমার অনিন্দিতা বলে, তারক অনেকদিন ধরেই আমাকে প্ল্যান করেছিল ডিভোর্স দেবে। প্রমাণ দরকার ছিল, একটা পরিস্থিতি, একটা গল্প। তোমার সঙ্গে দেখা হয়ে যাওয়া ওর পক্ষে আদর্শ হয়ে যায়। তুমি ছিলে ওর গল্পের সেই চরিত্র যে নিজেও জানতো না যে তাকে নিয়ে আজ গল্প লেখা হবে। অভিলাষ স্তব্ধ হয়ে যায়। ও আমার ঘুমের মধ্যেই সবটা করেছিল। কিছুটা স্প্রে করেছিল আমার নাকের কাছে যখন আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। আমি সেই রাতে কিছু বুঝিনি, কিন্তু জেগে ওঠার পর আমাদের দুইজনকে সেই অবস্থায় হঠাৎ ট্রেনের গতি বাড়ে, জানলার বাইরে আলো ফুরায়। অভিলাষ অনুভব করে জীবনের সবকিছুই কেমন যেন একটা গল্পের মতো, যা সব সময় অদ্ভুত রকমের কিছু একটা ক্লাইম্যাক্স খুঁজে বেড়াচ্ছে। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।